এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। না আসলে ভালো লাগছে না, একটু মাথা ব্যথা করছে, এভাবেই। ঠিক আছে, যাওয়ার সময় ঔষধ কিনে দিব, খেয়ে নিস। দেখি জ্বরটা আছে নাকি আবার। সাইমি অন্তিকার কপালে হাত দিয়ে দেখল। না, জ্বর তো নেই। তো চল, ওই দেখ সুজলা ম্যাম চলে এসেছে। হ্যাঁ চল, ও রয়েছে, ওর মতো থাকতে দে না, সবসময় সবাইকে জ্বালাস না তো তুই সায়মি। ইস, আমি তো শুধু সবসময় তোমাদের জ্বালা যন্ত্রণাই দিই, আর তোমরা এক একটা সারাক্ষণ বোবো বনে থাকবা। কোন দুঃখে যে এই রোবটগুলোর সঙ্গে দেখা হয়েছিল। রাহুল রাগ করে বলল, দেখা না হলে তোমার প্রাণপ্রিয় স্বামীকেও পেতে না, বোঝো নাই? এই চল তো, কথা বাড়াস না। আরাফাত কথাখানা বলেই সামনে আগালো, ওরাও চলল পিছু পিছু। ল্যাবরেটরির কাজ শেষে ওরা বের হলো বাড়ির উদ্দেশ্যে। তখন অন্তিকার ফোনে মেসেজ এলো। মেসেজ, তুমি আজকে ইউনিভার্সিটিতে এসেছো, একটু দেখা করতে পারবে? এসে থাকলে একটু কষ্ট করে পুকুর পাড়ে চলে এসো, কিছু কথা ছিল। অন্তুর মেসেজ, কি বলবে ছেলেটা, তাকে কিছু শোনার মন মানসিকতা নেই তার। একবার ভাবলো যাবে না, পরবর্তীতে বেহায়া মন আবার তার মত পরিবর্তন করলো। সে শ্রেয়সীদের বলল, আমার কিছু কাজ আছে, তোরা চলে যা। ওদের বিদায় দিয়ে সে এগিয়ে চলল পুকুর পাড়ের দিকে। পুকুর পাড়ে পৌঁছে অন্তিকা দেখলো অন্তু একা একা বসে আছে বেঞ্চে। ভার্সিটির শেষ সময় হওয়ায় চারপাশে মানুষের আনাগোনাও কম। আসসালামু আলাইকুম ভাইয়া, কি বলার জন্য ডেকেছিলেন? বললে একটু উপকার হতো। অন্তিকার কথায় অন্তু ফিরে তাকালো তার দিকে, ইশারা করলো পাশে বসতে। অন্তিকা বসলো। এবার বলুন। অন্তু কিছুটা আমতা আমতা করলো, তার চোখে মুখেও কিছুটা অস্বস্তি ভাব। আসলে কিভাবে যে বলি কথাটা তোমাকে, তাই ভাবছি। অন্তিকা মিছে হাসলো। সমস্যা নেই ভাইয়া, আপনি বলুন, আমি কিছু মনে করব না। আসলে আমার একটা ফ্রেন্ড তোমাকে পছন্দ করে। ওই তোমার নাম্বারটা আমাকে দিয়েছিল যাতে তোমাকে ওর বিষয়টা জানাতে পারি। কিন্তু তোমার সঙ্গে কথা বলে তোমার চোখের চাহনিতে আমি বুঝতে পারলাম তুমি আমাকে পছন্দ করো। অন্তিকা লজ্জায় তার দিকে তাকাতে পারলো না, মাথা নিচু করে রইল। মানুষটা কি করে বুঝতে এই চোখের ভাষা। প্রচণ্ড বিব্রতকর পরিস্থিতিতে পড়ল অন্তিকা এই মুহূর্তে। প্রত্যেক নারী চায় তার ভালোবাসার মানুষটা যদি তাকে ভালো না বাসে, তাহলে তার প্রণয় যেন সেই মানুষটা কখনো না কখনো জানে। মানুষটা সুখে থাক, সে না হয় তার প্রণয় লুকিয়েই রাখলো। না না, আসলে আমি এভাবে বলতে চাইনি অন্তিকা, তুমি কিছু মনে করো না। আসলে আমি তোমার মনোভাব বুঝেই আমার বন্ধুর ব্যাপারটা আর তোমায় জানাইনি। আমারও কিছু করার নেই, অলরেডি আমি এনগেজড। ফাইনালের পরেই বিয়ের ডেট, তাই তোমাকে কথাটা জানানো দরকার মনে হলো আমার। অন্তিকার চোখ উপছে যেন সাগরের স্রোত, নামবে নামবে ভাব। সে আর বসলো না, তার প্রিয় মানুষটাকে সে দেখাতে চায় না তার এই অশ্রু। সে তাড়াহুড়ো করে বলল, আসলে এমন কিছুই নয়, আমি আপনাকে ভালোবাসি না, আপনি ভুল ভেবেছেন। আমি আসছি, হ্যাঁ, আমার একটু কাজ আছে আর কি। অন্তিকা যেন ছুটে পালালো অন্তুর সামনে থেকে। তার এখন চিৎকার করে উপরওয়ালাকে জানাতে ইচ্ছে করছে কেন তার সঙ্গে এমনটা হয়, কেন এমনটা হলো। সে তো জানে তার সীমাবদ্ধতা, তবুও বেহায়া মন কেন মানিস না বল, কেন মানিস না? তার বেহায়া মন কেন উত্তর দিল না? দিবে কিভাবে? সে তো শুধু উস্কানি দিতেই পারে। আচ্ছা, আপনারা ফিরবেন কবে বলুন তো? সাইমি আরশাদের লাগেজ গোছাতে গোছাতে কথাটা শুধালো তাকে। আরশাদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজ টাইখানা বাঁধতে বাঁধতে ভাবলেশীন গলায় প্রত্যুত্তর করল, তোমাকে কোন অধিকারে বলবো বলো তো? আর লাগেজ রাখো, আমি গুছিয়ে নেব। সাইমি লাগেজ গোছানো রেখে এগিয়ে গেল, তার কোমরে হাত দিয়ে জোরালো বলল, কেন বলবেন মানে? 3 কবুল বলে বিয়ে করা বউ আমি আপনার, সে অধিকারে বলবেন? আরশাদ তাদের মাঝে সামান্য দূরত্ব গোছালো, সরাসরি সাইমির চোখের দিকে তাকালো এক দৃষ্টিতে। সাইমি কিছুটা ভরকালো তাতে। 3 কবুল বলে বিয়ে করা বউ তুমি আমার। হ্যাঁ। বউয়ের কোনো অধিকারটা পালন করেছো? আপনি তো আমায় সুযোগ দেননি পালন করতে। তাই? হ্যাঁ তো।
আরশাদ আর একটু এগিয়ে গেল সাইমের দিকে, কানের সঙ্গে নিজে ঠোঁট মিশিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসো আমাকে মেয়ে? আরশাদের এমন ভারী গলায় ফিসফিসানো কথা সাইমিকে কেমন এলোমেলো করে দিল যেন। সে কোনো রকমে উত্তর দিল, না না। বলেই আরশাদকে ধাক্কা দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল রুম ছেড়ে। আরশাদ মুচকি হাসলো তার পালিয়ে যাওয়ায়। ফিরে এসে তোমায় সব অধিকার দিব মেয়ে। রাত তখন 9টা, গগনের বুকে পূর্ণচাঁদ, তবুও শ্রেয়সীর হৃদয়ে সেই চাঁদের আলোয় ঝলকানি একটুকু লাগছে না। প্লেনে উঠেছি বউ, তুমি সাবধানে থেকো, কোনো দুশ্চিন্তা করবে না, ঠিক আছে? আমার 1 সপ্তাহের মতো লাগবে শুটিং শেষ হতে। আল্লাহ হাফেজ। রুদ্র মেসেজে সঙ্গে প্লেনে ওঠার ফটোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়সী। তার বর নামক মানুষটা 1 সপ্তাহের জন্য দুবাই যাচ্ছে শুটিংয়ে। শ্রেয়সী শুধু দেখেই গেল সবটা, কোনো রিপ্লাই দিল না। কেটে গিয়েছে গোটা 7টি দিন বড় অবলীলায়। সময় প্রবাহমান, সে কখনো কারোর জন্য থেমে থাকে না। কালকে রুদ্র দেশে ফেরার কথা, এই কয়দিনই সে রুদ্র ফোন কল মেসেজ কোনোটারই রিপ্লাই দেয়নি। সে ইচ্ছে করেই দেয়নি। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো সে। শ্রেয়সী জানালা খুলে দিয়ে তার সামনে দাঁড়ালো। দেখলো আকাশ আজ ঘন ঘটে অন্ধকারে মোড়া। সেদিনের সে দুঃসহ্যকর রাতটা তাও তো এমনি কালো ছিল, তাই না? আজ গোটা 7 দিন হলো তার বাবা উধাও। কোথায় আছে একমাত্র রুদ্রই জানে হয়তো। শ্রেয়সীর এখনও সেই ভয়ঙ্কর সত্যগুলোর মুখোমুখি হওয়ার কথা ভাবলে বুক কাঁপে। সেদিন রাতের ঘটনা। শ্রেয়সী শত কৌতূহল মিশ্রিত প্রশ্নবোধক চাহনিতে রুদ্র চোখের দিকে তাকিয়ে আছে। রুদ্র দৃষ্টি শান্ত, স্থির। তোমার ভাবির জন্য একটা চেয়ার নিয়ে এসো আরশাদ। রুদ্র স্পষ্ট শান্ত ভাবলেশীন আদেশ। আরশাদ চেয়ার এনে দিতেই রুদ্র নিজের কদম বাড়ালো শ্রেয়সীর দিকে। সে শ্রেয়সীর কবজি ধরে নিঃশব্দে বসিয়ে দিল চেয়ারে। পিহু তেজি কণ্ঠে বলল, ভাইয়া, আগে তুই আমার কথার উত্তর দে। কোন কথা বলো? কোন কথা মানে? আরুষের সাথে তোর এত ভাব কিভাবে? সেদিনও তুই ওকে গালি দিয়েছিস। বলছি, ওয়েট। রুদ্র শ্রেয়সীর সামনে বসলো, ঘাড় উঁচিয়ে শ্রেয়সীর দিকে তাকিয়ে বলল, তোমার কি কি প্রশ্ন আছে বলো। এখানে কেন আসলে? কৌতূহলবশত। ভিতরে কি করে ঢুকলে? সিকিউরিটি এড়িয়ে? তোদের চোখ ফাঁকি দিয়ে। ওয়াও, গ্রেট, নাইস। আরশাদ, আমাদের সিকিউরিটি এতই খারাপ হয়ে গেল, একটা সামান্য পুচকে মেয়ে সকলের চোখ ফাঁকি দিয়ে ভিতরে ঢুকে গেল। রুদ্র চিবিয়ে চিবিয়ে বলা ব্যাংঘার্তক অহংকারে। আরশাদ মাথা নিচু করে রইল, বুঝলো বড্ড ভুল হয়ে গিয়েছে। সরি স্যার। রুদ্র পুনরায় শ্রেয়সীকে জিজ্ঞেস করলো, কি হলো বলো, তোমার কি প্রশ্ন আছে? আমার তো একটাই প্রশ্ন নায়ক সাহেব, সবাই এখানে কেন? কি হচ্ছে এখানে? ওকে, আমি তাহলে তোমাকে পুরোটাই বলছি। আফটার অল এখানে সবারই জানা উচিত, বিশেষ করে আনিস শেখ। কি ঠিক বললাম তো? আনিস শেখ আমতা আমতা করে কিছুটা। আমি কিভাবে জানবো? জানতে হবে না, আমি বলছি, শুনো তবে। শ্রেয়সী ইলিয়াস চৌধুরীকে চিনো তো, তোমার শ্বশুর? জি। তো আর ওই যে তোমার বাবা ইমতিয়াজ চৌধুরী, ইয়াজুল, আমার বাবা আর তোমার বাবা আপন 2 ভাই। শ্রেয়সী হতভম্ব। কি বলছেন কি? আর ইমতিয়াজ চৌধুরী মানে আমরা তো মির্জা গোষ্ঠী। এই আচ্ছা শুনো তাহলে, তোমাকে আমি স্পষ্ট করেই বলছি, তোমার বাবা এবং আমার বাবা আপন 2 ভাই, এবং আমার বাবাকে খুনের পিছনে তোমার বাবার হাত রয়েছে কিছুটা। বাকিটা এই আনিস শেখের, বুঝলে গেছো? দূরে কোথাও হয়তো বজ্রপাত হলো, তার শব্দ এসে পৌঁছালো শ্রেয়সীর মস্তিষ্কে। সঙ্গে তার মস্তিষ্কের ধকধক শব্দ মিলেমিশে একাকার হলো। শ্রেয়সী শুধু অবাক দৃষ্টিতে রুদ্রর রুক্ষ অবয়বে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। রুদ্র এবার সকলের দিকে তাকালো। তো এবার তোমাদের প্রশ্নের জবাব দেওয়া যাক। শুরু থেকেই বলছি, এই যে আনিস শেখকে দেখছো, সে কে জানো তোমরা? জানো না তো? ওকে, নো প্রবলেম, আমি বলছি। সবাই রুদ্রর দিকে প্রশ্নবোধক দৃষ্টি তাকিয়ে আছে, আর আনিস শেখ নিচের দিকে। আরুষ তাকিয়ে আছে তার বাবার দিকে ঘৃণের দৃষ্টিতে। আনিস শেখ হচ্ছে আমার একমাত্র দাদা ফারুক চৌধুরীর অবৈধ সন্তান। পুরো রুমে যেন বজ্রপাত হলো। অবৈধ সন্তান মানে?
বাবার বিয়ের আগের সম্পর্ক ছিল। ইমতিয়াজ মির্জা কণ্ঠে স্পষ্ট বিস্ময় ভাব লক্ষ্যমান। হ্যাঁ, অবৈধ সন্তান। বলতে বলতে ওমর চৌধুরী রুমে ঢুকলেন। তিনি বলতে শুরু করলেন, আমার ভাই ফারুক চৌধুরী বিবাহের আগে সন্তান জন্ম দেয়, কিন্তু দাদা সেটা মেনে নেয়নি, পুনরায় বিয়ে দেয়। তার ফসলই তোমরা। আনিস যখন ফারুক চৌধুরীর কাছে নিজের অধিকার দাবি নিয়ে আসে, সে অস্বীকার করে সবটা। সেই থেকে তার মনে ক্ষোভ জন্ম নেয়। যখন শুনতে পেল ইমতিয়াজ আর ইলিয়াসের সঙ্গে ফারুকের ঝামেলা হয়েছে, সে সুযোগটাই ও কাজে লাগাতে চাইল। ততক্ষণে সে চট্টগ্রামের চলমান মন্ত্রী। কিন্তু আনিস যখন পুনরায় তেল লাগাতে গেল ফারুক চৌধুরীকে, সে অস্বীকার করে আনিসকে। আনিসের মনের ক্ষোভ আরও বৃদ্ধি পেল। কি জানিস, বাকিটা তুই বলবি নাকি আমি বলবো? আনিস শেখ ক্ষুব্ধ চোখে তাকালো সকলের দিকে। মেরে ফেলেছি ওই বুড়োটাকে। কাপুরুষ কোথাকার, সন্তান জন্ম দিতে পারিস আর তার দায়িত্ব নিতে পারিস না। কাপুরুষ কোথাকার, নিজে হাতে বিষ দিয়ে মেরেছি আমি ওকে। আমার খুব ক্রমেই বাড়িয়ে দিতে লাগলো ওই ফারুক চৌধুরী। যখন শুনলাম ফারুক চৌধুরী সব সম্পত্তি তার ইলিয়াসের ছেলে রুদ্র নামে উইল করে দিয়েছে, আমার ধৈর্যের পাত ভাঙলো তখনই। কারো নামে না দিয়ে সোজা ইলিয়াসের ছেলেকে দিল। বাহ, চমৎকার। যখন শুনলাম বুড়োটা অসুস্থ হসপিটালে, আমি গেলাম দেখা করতে। বেশ, নিজ হাতে গলায় ঢেলে দিলাম বিষ। পরপারে গিয়ে আরাম করুক বুড়োটা। কাপুরুষ ভাবছে, থু, ওর সম্পত্তি উপরে আমি মুতি। আমার কিছু কম ছিল নাকি রে? হ্যাঁ, কিন্তু এর পরের খবর পেলাম ভয়ঙ্কর। গোপন খবর জানতে পারলাম ইলিয়াস নাকি আমার চূড়া চালানির ব্যাপারে সব প্রমাণ রেডি করেছে। সঙ্গে বাবার মৃত্যুর বিষয়ও নাকি তাতে যোগ করা আছে। আমি তো তখন শুধু ভেবেই চলেছি কি করে কি করা যায়। অবশেষে নিজের ভিলেনি মস্তকের সাহায্য নিলাম। গেলাম ইমতিয়াজের কাছে, তারপর ওর মাধ্যমে মেরে দিলাম ইলিয়াস আর ওর বউকে। ছেলে মেয়ে দুটো বেঁচে গেল, আফসোস। কিন্তু আমি এটা বুঝতে পারলাম না, বাবাকে মারার খবর ইলিয়াস পেল কিভাবে? খবরটা আমি দিয়েছি বাবা। আরুষের কথায় আনিস চমকে তাকালো ওর দিকে। তুই? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি বাবা। কি করতাম বলো? তুমি তো একটা পাপী। ফারুক চৌধুরীর মৃত্যুর আগে আমি আর রুদ্র একই স্কুলে পড়াশোনা করতাম। মাহারা ছেলেটা রুদ্রের সঙ্গে যেতাম ভদ্রতা মায়ের থেকে মায়ের আদর পেতে। তখনই ইলিয়াস চৌধুরী আমার মাধ্যমে তোমার আর ফারুক চৌধুরীর বিষয়টা জানতে পারে। আমার দাদার নাম ফারুক চৌধুরী শুনে কিছুটা থমকে গিয়েছিল ইলিয়াস চৌধুরী। অমর চৌধুরীকে জিজ্ঞাসা করতে সে বলে, হ্যাঁ তার ভাইয়েরই একটা অবৈধ সন্তান আছে, কিন্তু সে কোথায় কি করে এগুলো সে এখনো জানে না। আরুষ কিছুটা দম নিয়ে আবার বলতে শুরু করলো, ফারুক চৌধুরীকে মারার পর তার বিষয় নিয়ে তোমার যখন আলোচনা করছিলে, আমি তখন সেগুলো রেকর্ড করে নিয়েছিলাম আর সেটা দিয়ে দিয়েছিলাম ইলিয়াস চৌধুরীকে। আনিস শেখ হুঙ্কার ছেড়ে বলল, বাপের চেয়ে তোর কাছে চাচা বড় হয়ে গেল রে হতবাগা। আরুষ তেজি কণ্ঠে জবাব দিল, হ্যাঁ হলো। কি দিয়েছো তুমি আমাকে? সারাটা জীবন টাকার পিছনে দৌড়ালে, না কখনো খোঁজ নিয়েছো ছেলের, না কখনো জিজ্ঞাসা করেছো আমার মা মরা ছেলেটা খেয়েছে কিনা। না, আমাকে সময় দিয়েছো, পাশে বসে দুটো খুনসুটি করেছো, কোনোটাই তুমি আমার জীবনে করোনি। কিন্তু আমি যখন রুদ্রের সঙ্গে রুদ্রদার মায়ের কাছে যেত, জানো সে আমাকে আর রুদ্রকে যত্ন করে খাইয়ে দিত, ছোট বাচ্চাদের মতো ছড়া কেটে শোনাতো। আমি খিলখিল করে খুব হাসতাম, মজার জোকস বলতো। আমাকে আর রুদ্রকে সবসময় শেখাতো বেঁচে থাকতে জীবনে সবসময় সৎভাবে কাজ করবে, বড় হয়ে সৎ পথে উপার্জন করবে। কখনো মানুষকে ঠকাবে তাহলে ওই যে উপরওয়ালা তিনি বেরাজ হবে, বুঝলে তো বাচ্চারা? তখন আমিও ঢং করে বাচ্চা সুরে বললাম, শুভ্রতার মা আমি কিন্তু মোটেও বাচ্চা নই। শুভ্রতা মা তখন মুচকি হেসে গাল টেনে দিয়ে বলতো, হ্যাঁ রে আমার ছোট্ট বাচ্চাগুলো, হাহা। কিন্তু তুমি আনিস শেখ, তোমার তো আমার খুব পছন্দ হলো না। মেরে ফেললে তুমি আমার শুভ্র মাকে।
আরুষের চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। রুমের প্রত্যেকটা মানুষ, শ্রেয়সী, পিয়ম, পিহু, রুদ্র, আরশাদ, ইমতিয়াজ, তুলি সবার চোখে জল, এমনকি আনিস শেখের চোখও জল ছলো। তিনি বুঝতে পারেনি টাকার পেছনে ছুটতে ছুটতে কখন নিজের ছেলেকে এতটা পর করে দিয়েছেন। শুধু টাকাটাই যে সুখ বয়ে আনে না, তিনি আজ বুঝতে পারছেন। আরুষ এবারে হুঙ্কার ছাড়ল, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, চরম শাস্তি দেব, যা তুমি মৃত্যুর আগ পর্যন্ত তিলে তিলে ভোগ করবে। লোভ আর প্রতিহিংসা কতটা ভয়ঙ্কর দুটি প্রতিশব্দ, যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আর তার ভেতরের সহজ সতেজ আত্মাকে নষ্ট করে দেয় নিমিষেই, এক মুহূর্তে। রুদ্র এই পর্যায়ে ঠোঁট বাঁকিয়ে হাসল, এইটুকুতেই ঘাবড়ে গেলে হবে? আমার অবৈধ চাচা আরও শুনবেন না? শুনুন, এই যে আরশের শ্রেয়সীকে বিয়ে করার কথা বলা পুরোটাই একটা নাটক, জাস্ট নাটক মাত্র। রুদ্র পুনরায় বলতে শুরু করলো, আমি দেশে ফেরার 1.5 বছর পর আরুর দেশে ফেরে আমাকে টিভিতে দেখেই ও ছুটে আসে শুভ্রতা মহলে। ইস, কতগুলো বছর পর আবারও ও পা রাখছে এই শুভ্রতা মহলে। আরুষ আমাকে দেখতেই ঝাপটে জড়িয়ে ধরল, কিন্তু ওর বন্ধু রুদ্র আর আমার মাঝেও কোনো মিল খুঁজে পেল না। আগের হাসি খুশি রুদ্র আর রুদ্রটি নেই, তার মুখে এখন হাসি নেই, গম্ভীরতায় মোড়া সকল অবয়ব। আমি আর আরুষ দুজনেই আনিস শেখের কথা ভেবেছিলাম সে মেরেছে আমার বাবা মাকে, কিন্তু আমরা শিওর হতে পারছিলাম না, কোনো প্রমাণও ছিল না। আরুষ আমাকে প্রমাণ জোগাড় করে দিতে চাইল। আরুষ তখন আমাকে আরও একটি কথা বলল। শুভ্রতা মা ওকে বলেছিল, শোনো আরুষ, তোর ভাবির নাম শ্রেয়সী, রুদ্রকে বলিস না যেমন। আর ওর বাবার যার সাথে একটু লেনদেন আছে তার একটা মেয়ের নামও শ্রেয়সী, তাই শ্রেয়সী আমার শ্রেয়সী কিনা প্রুভ করার জন্য আরুষের এই বিয়ের নাটক সঙ্গে আরুষের নিজের বখাটে সাজা সবই ঠিক ছিল, কিন্তু আরুষ কিছুতেই ওর বাবার বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পেল না। আরুষের বখাটের সাজাটা কাজে লাগলো। ইমতিয়াজ মির্জা তার বড় মেয়েকে বিয়ে দিয়ে বিদেশে পাঠালেন আনিস শেখের ভয়ে, আর কোনো বখাটের হাতে না তুলে দেওয়ার জন্য শ্রেয়সীকে ঢাকা পাঠালেন। ততদিনে ইমতিয়াজ মির্জাকে তুলি বেগম জানিয়ে দিয়েছিল যে ওর রুদ্রর সঙ্গে বিয়ে হয়েছিল। ইমতিয়াজ মির্জাও আনিস শেখের কাছে জানতে পারে রুদ্র বেঁচে আছে। শ্রেয়সীকে অন্য কোথাও বিয়েও দিতে পারবেন না তিনি, যদি আমি কোনোদিন বইয়ের দাবি নিয়ে যাই। শ্রেয়সীর জন্ম নিবন্ধন দেখে শিওর হলাম আমার চাচা ইয়াজুল, চিঠির ইয়াজুল, আর শ্রেয়সীর বাবা ইয়াজুল একজনই মানুষ। আর চিঠিতে যে প্রমাণের কথা বলা হয়েছে সেগুলো ইমতিয়াজ মির্জার কাছেই থাকবে। তারপর ওই সাংবাদিকের কাছে থেকে যখন জানতে পারলাম ভিডিওগুলো ছাড়ার নির্দেশ দেওয়া আনিস শেখের কাজ, অনুষ্কা ব্যানার্জির করা কৃতকর্ম, সাথে সে আনিস শেখের আত্মীয়, তখন শিওর হলাম আনিস শেখের মাঝে কিছু তো গড়বড় আছেই। তারপরই ইমতিয়াজ মির্জা থেকে বাকিটা শুনতে পেলাম, আর প্রমাণের মাঝে থেকেও আরুষের মাধ্যমে জানতে পারলাম ফারুক চৌধুরীকেও আর আনিস শেখ মেরেছে। রুদ্র শ্রেয়সীকে সেদিনের সবটাও বলল। তোকে আমি ছাড়বো না আনিস শেখ। ইমতিয়াজ মির্জা পুনরায় আনিস শেখকে মারার উদ্দেশ্যে এগিয়ে যেতেই আনিস শেখও কিছুটা তড়পালেন। আনিস শেখ ইমতিয়াজ মির্জার কলার ধরতে চাইল, কিন্তু হাত বাঁধা থাকায় তাতে সক্ষম হলো না। আর তুই কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দিব? এই একদম আমার বাবার সাথে উঁচু গলায় কথা বলবেন না। কিপ শার্ট। শান্তশিষ্ট শ্রেয়সীর এমন তেজি গলা শুনে চমকে গেল সকলে। আপনার সাহস হয় কি করে আমার বাবার সাথে উঁচু গলায় কথা বলতে? আমার বাবা কি পেয়েছে জীবনে? নিজের ভালোবাসার মানুষকে আপন করে নেয়ার জন্য ওই ফারুক চৌধুরী আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিল। আমার বাবা বেঁচে আছে না মরে গেছে তার খবর তো নেয়নি। যাক, ওসব না হয় বাদ দিলাম, আমাদের মুখটা পর্যন্ত দেখতে আসেনি। কতটা নিকৃষ্ট ওই ফারুক চৌধুরী, অহংকারে পরিপূর্ণ তার হৃদয়। আমার বাবা আমাদের ভালো থাকার জন্য কতটা কষ্ট করেছে সব সময়। আপনার মাধ্যমে চেয়ারম্যান পদ পেয়েও কখনো তার অন্যায় ব্যবহার করেনি। আপনি প্রতিনিয়ত প্রমাণ করে আমার বাবার মাথা খেয়েছেন, কিন্তু দেয়নি। মানলাম না হয় আপনার সাথে অন্যায় হয়েছে, আপনাকে আপনার প্রাপ্যটা দেয়নি, কিন্তু তাই বলে তো আপনি ফারুক চৌধুরীকে মেরে ফেলতে পারেন না।
একজন মানুষকে নিজ থেকে কেন মারবেন? কোর্টে কেস করতেন আপনার অধিকার আদায়ে। ও তা করবেন কিভাবে? আপনি অবৈধ সন্তান, মান সম্মান তো সব যেত। গুড। তা আপনার মা ফারুক চৌধুরীর সাথে কেন বিছানায় গিয়েছিল? তা পুরুষ মানুষ ডাকলেই কেন বিছানায় চলে যেতে হবে? নারীর একটা সম্মান নেই? ওয়াই ম্যান ওয়াই? মেয়েদের শরীরকে এতটাই সস্তা যে যেখানে সেখানে পেতে দিতে হবে, আবার নিজস্ব অঙ্গভঙ্গি জাহির করতে হবে? বর্তমানে মানুষ সেক্সুয়াল বিষয়টাকে একটা ঘৃণায় পরিণত করেছে, অথচ এটার কিন্তু স্বামী স্ত্রীর মাঝের একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়, দুজন দুজনের আরো কাছাকাছি আসে, এর মাধ্যমেই কিন্তু একজন কন্যা বা পুত্র জন্ম দেয়া যায়, না হলে কিন্তু একটি সন্তান কখনোই জন্মানো সম্ভব নয়। অথচ আমাদের সমাজে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ এটাকে নিম্ন শ্রেণীতে নামিয়ে দিয়েছে। ভালোবাসবা, মন প্রাণ দিয়ে ভালোবাসো, কোনো সমস্যা নেই তো, কিন্তু শারীরিক সম্পর্কটা বিয়ের পর করো না ভাই বোন, কি সমস্যা তাতে? এখনকার সমাজে একজন 14-15 বছরের ছেলে মেয়েরাও সেক্সুয়াল বিষয়টা বোঝে। কেন বোঝে সেটা সবাই জানে। ফোনের মাধ্যমে কৌতূহল, তারপর সর্বনাশ। আজকাল প্রায় অহরহ দেখা যায় বিয়ের আগে যারা অবলীলায় নিজের সতীত্ব বিলিয়ে দিয়েছে, বিয়ের পর তারা দাম্পত্য জীবনে সুখে নেই, হয় ছাড়াছাড়ি হয়, না হয় মারধর। এভাবে হাজার হাজার অবৈধ সন্তানকে ভ্রূণ অবস্থায় তারা নষ্ট করছে। পুরুষের একটাই সমস্যা, বেশি বয়স্ক হয়ে বিয়ে করা আর পাপ কাজ করা। তাই সময় থাকতে বিয়ে করা উচিত, পাপ কাজ থেকে বিরত থাকা উচিত। মুসলিম তো আমরা, কোরআনের প্রতি বিশ্বাস রাখা উচিত, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা উচিত, ইসলামের 7টি মৌলিক বিষয়ের ওপরেই বিশ্বাস রাখতে হবে। শ্রেয়সীর এমন তেজি কণ্ঠ শুনে রুদ্র শুধু আশ্চর্যান্বিত চোখে ওর দিকে তাকিয়ে রইল। তুলি বেগম এগিয়ে মেয়েকে জাপটে জড়িয়ে ধরলেন, থামালেন। মা মেয়ে দুজনের চোখেরই অশ্রু ঝরালেন। শ্রেয়সী তুলি বেগমকে ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে গেল। রুদ্র আরশাদকে এদিকটা দেখতে বলে ছুটত নিজের বইয়ের পিছন। ইমতিয়াজ মির্জার চোখ এখনো ভেজা, সেটা দুঃখের নয়, এবারে সুখের অশ্রু। যেখানে ছেলেটা এভাবে ভাবেনি আর তার মেয়ে এটাকে এতটা গভীরভাবে ভেবেছে, তার তো সুখের শেষ নেই। শ্রেয়সী, কোথায় যাচ্ছ? দাঁড়াও। দাঁড়াতে বলেছি কিন্তু আমি তোমাকে বউ। শ্রেয়সী হেঁটে যাচ্ছে, কিন্তু পুরুষালী পায়ের কি তার ছোট্ট ছোট্ট পায়ের কদম জায়গা পায়? রুদ্র বড় বড় কদম ফেলে খপ করে শ্রেয়সীর হাত ধরে ফেলল, টেনে নিয়ে বসালো গাড়িতে, নিজেও তাতে চড়ে বসলো। শ্রেয়সীর মাথা রুদ্র বক্ষে নিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। শান্ত হও বউ, এত রাগ কই থেকে আসলো বাব্বা? নায়ক সাহেব, আমার ভাল লাগছে না, এত কিছু একসঙ্গে আমি নিতে পারছি না, দম বন্ধ লাগছে। রুদ্র শ্রেয়সীকে সামান্য ধমক, কিছুটা আদরের স্বরে বলল, চুপ। সব সত্যি সবসময় একসঙ্গেই নিতে হয় বউ, না হলে ধীরে ধীরে জানলে কষ্ট আরো বাড়ে, বুঝলে বোকা মেয়ে? রুদ্র। ওমর চৌধুরী হোয়াইট স্ন্যাক্স এর আস্তানা থেকে বেরিয়ে রুদ্রকে ডাকলেন। তার সঙ্গে সকলে আছে, শুধুমাত্র আনিস শেখ বাদে। রুদ্র শ্রেয়সীকে ছেড়ে গাড়ি থেকে বেরোলো, শ্রেয়সীও বেরিয়ে এলো। ওমর চৌধুরী রুদ্রকে বলল, হোয়াইট স্ন্যাক্স এর একটা আস্তানাটা চেঞ্জ করতে হবে, বুঝলে? বুঝেছি। এই 1 মিনিট, হোয়াইট স্ন্যাক্স মানে তখনও ওই নামটা আপনি প্রবেশ পথে লেখা দেখলাম, মানে কি? আরশাদ শ্রেয়সীর কথার প্রত্যুত্তর করল, রুদ্র ভাই সাধারণ কেউ নয় ভাবি, সে পিহুর হোয়াইট স্ন্যাক্স এর লিডার। শ্রেয়সী স্তব্ধ। এত বড় একটা সত্যি দুই ভাই বোন মিলে তার কাছে লুকাতে পারলো। শ্রেয়সী রুদ্রর দিকে তাকালো। রুদ্র শান্ত ভঙ্গিতে শ্রেয়সীর দিকে তাকিয়ে আছে। ওমর চৌধুরী আবারও বলল, রোদ, তোমাদের 1 মাস পর বিয়ে হবে ধুমধাম করে। এখন শ্রেয়সীকে প্রিয়ম হোস্টেলে দিয়ে আসবে। রুদ্র প্রতিবাদ করল, আমি দিয়ে আসলে কি সমস্যা দাদু? চুপ। রুদ্র চুপসে গেল। আমার আর একটা কথা ছিল দাদু। কি কথা বলো? আমি চাই আমাদের বিয়ের সাথে পিহু আর পিয়মের বিয়েটাও হয়ে যাক একসঙ্গে। হ্যাঁ। তুলি বেগম ও ইমতিয়াজ অবাক চোখে দুজনের দিকে চাওয়াচাই করলো। রুদ্র তাদের বলল, মা, পিয়ম আর পিহু দুজন দুজনকে ভালোবাসে, তাই প্লিজ এটাকে আর বেশি ঘেটো না। ফোনের রিংটোনের শ্রেয়সীর ভাবনার ইতি ঘটল। দেখলো স্ক্রিনে ভাসছে তার বোন অহনার মুখ। রিসিভ করতেই তার বোনের উত্তেজিত গলার স্বর শোনা গেল, কি ব্যাপার? তুই নাকি বিয়ে করে ফেলেছিস? আবার বিয়ে, সাথে বাইরেও বিয়ে? ও আল্লাহ, এত খুশি আমি রাখবো কই? একসঙ্গে বিয়ে। তোর দুলাভাইকে বলেছি যত দ্রুত অফিসের কাজ শেষ করে বাংলাদেশে ব্যাক করতে।
ঘড়ির কাঁটা অনুযায়ী মনে হচ্ছে সকাল 7:10 হবে। সূর্যের তীক্ষ্ণ রশ্মির সহায়তায় শ্রেয়সীর অন্ধকার রুমটা আলোকিত করেছে অবলীলায়। শ্রেয়সী ঘুম থেকে উঠেছে আরও পূর্বে। শ্রেয়সী ভাবল সে আপাতত হাঁটতে বের হবে। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে তার। কাল রাতে তার বোন ফোন কাটার পর রুদ্র অনেকবার কল করেছে, সে ধরেনি। রাতে ঘুম হয়নি ভালো, কিন্তু বাইরে বের হয়ে হাঁটতে হাঁটতে শ্রেয়সী অবাক হয়ে চারদিকে শুধু তাকিয়ে রইল। ও মাই গড, তার এই অধৈর্য পাগল বটে এসব করেছে কি? অনুষ্ঠান করে বিয়ে না বাকি আরও 3 সপ্তাহ, আর নায়ক সাহেব সারা রাস্তার এপাশে ওপাশে তার পোস্টার লাগিয়ে রেখে আমার বিয়ে আমার বিয়ে ঘোষণা দিয়ে দিয়েছে, বিয়ের আমার নামটাও যোগ করে রেখে। আস্তাগফিরুল্লাহ, শ্রেয়সীর ছবির জায়গায় কি করেছে, লিখেছে আমার বউ এমনি এমনি দেখিয়ে দেব, এত সস্তা নাকি? যান দূরে যান, অনুষ্ঠানেই দেখিয়েন। নিচে লেখা রুদ্রপ্রতাপ চৌধুরী প্লাস শ্রেয়সী। আর হ্যাঁ, অবশ্যই সবাই দাওয়াত গ্রহণ করবেন। পাগল নাকি লোকটা, এসব করেছে কি? মানিজ্জত সব শেষ, বাইরে বের হওয়াই যাবে না। ভার্সিটিতে গেলে তো তাকে মেয়েগুলো খাওমাও করে ধরবে। সে দ্রুত পুনরায় যেভাবে গিয়েছিল আবার সেভাবেই ফিরে আসলো। আর তার আর হাঁটা লাগবে না ভাই, অনেক হয়েছে হাঁটা। রুমে এসে সে শটান হয়ে শুয়ে পড়লো। উফ, বদলোকটা তাকে ফোন না তোলার শাস্তি হিসেবে দিচ্ছে। আশ্চর্য, খাবার রেখে গেছে। শ্রেয়সী আগে খেয়ে নিল। আগে পেট ঠান্ডা করো, তারপর ঘুম দাও। এক ঘুমে রাত কাবার। আহা, কি মজার জীবন, তাই না? কিন্তু এর মাঝে তার বোন ফোন দিয়ে কেন তার মজার জীবনে ডিস্টার্ব করছে? আপাই, তোর সাথে কথা বলার কোনো আমার ইচ্ছে নেই, সো রাখছি। 1 মিনিট শোন, আপা আরো ফিস করে বলল, শোন আজকে তোদের অনেক বড় একটা সারপ্রাইজ দিব, বুঝেছিস? বাই, রাখি। ক্যাডবেরি খাস তো না স্ট্রবেরি? হ্যাঁ। ওকে, রাখছি। শ্রেয়সী সত্যি সত্যি ঘুমিয়ে সন্ধ্যা কাবার করে দিল। ঘুমের ঘরে কিসের জানো শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ তাকে কোলে করে নিয়ে যাচ্ছে। শ্রেয়সীর মস্তিষ্ক তড়াক করে সজাগ হয়ে গেল। এই কে কে নিচে নামান আমাকে। হোটেল স্টাফ সামনে বলে যাচ্ছে, এই কি করছেন কি? একজন পুরুষ হয়ে আপনি গার্লস হোস্টেলে ঢুকলেন কেন? এখন আমার মেয়ে তুলে নিয়ে যাচ্ছেন। এই মহিলা চুপ। আমার বউকে আমি তুলে নিচ্ছি না আদর করে নিচ্ছি, তাতে আপনাদের কি? বউ বেশি দেরিবেরি করছে, একটু নাট বল্টু টাইট দিতে হবে। আসছি, বেশি বাড়াবাড়ি করলে চাকরি নট করে দেব। মহিলা স্টাফ চুপসে গেল। শ্রেয়সী ভ্রু কুটে বলল, ইস, যেই চাকরি নট কথা বলল অমনি ফুটুস। এই বাচ্চা মেয়ে, তুমি কি বুঝবে এখন একটা চাকরির মূল্য কতটা? দাঁড়াও, আগে তোমার ক্লাসটা নিয়ে নেই। এই না না না, প্লিজ আমাকে ছাড়ুন, আমি কিছু করিনি তো, আমি কিছু করিনি। করনি তাই না? দেখাচ্ছি। রুদ্র লম্বা চৌড়া কদম ফেলে গাড়ির কাছে আসলো। শ্রেয়সীকে ব্যাক সিটে ছুঁড়ে মারলো, নিজেও চড়ে বসলো। রুদ্র নিজের টাই খুললো হাত দিয়ে। শ্রেয়সী কিছুটা ভয় পেল, মারবে নাকি আবার। রুদ্র এবারে পরনের ব্লেজার খুলে ছুঁড়ে ফেললো। শ্রেয়সী চেঁচিয়ে উঠল, একি আপনি এগুলো কেন খুলছেন? আমার ফোন না ধরার শাস্তি দিতে। শ্রেয়সী শুকনো ঢোক গিলল, আমার ফোন ধরো, অ্যাভয়েড করো। এত সাহস পাও কই তুই মেয়ে? বলো বলো। শ্রেয়সীর ভীত মুখের দিকে তাকিয়ে রুদ্র বাঁকা হাসলো। রুদ্র শ্রেয়সীর পা ধরে টেনে মিশিয়ে নিল নিজের সাথে। শ্রেয়সীর মাথা রাখলো নিজের বুকে। শ্রেয়সী শান্ত হয়ে গেল। কিছু শুনতে পাচ্ছ? কি শুনতে পাচ্ছ বউ? শ্রেয়সীর চোখ বন্ধ করেই বলল, আপনার হৃদয় স্পন্দন। ওরা ডাকছে শ্রেয়সী শ্রেয়সী বলে, বুঝলে বোকা মেয়ে? আউচ! মাথায় মারছেন কেন? রুদ্র শ্রেয়সীর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, যাও সামনে গিয়ে বসো। একটু শাস্তি যে দেব তাও কায়দা নেই। কই থেকে যে আদরগুলো দৌড়ে চলে আসে। রুদ্র গাড়ি থামালো একটা লেকের পাড়ে। আগের বারের থেকে ভিন্ন, আজ চাঁদ মামা নেই। লেকের পানিরও চকচকে ভাব বোঝা যাচ্ছে না। ওরা ওখানে পা ডুবিয়ে বসলো। রুদ্র ভ্রু কুঁচকে শ্রেয়সীকে জিজ্ঞেস করলো, এবার কি জানা যাবে ম্যাডামের রাগের কারণ? বাবাকে আটকে রেখেছেন কেন? আমি তো বললামই, বাবা সম্পূর্ণ পরিস্থিতি শিকার। শ্রেয়সীর কথায় রুদ্র শব্দ করে হেসে দিল। হাসছেন কেন? রুদ্র শ্রেয়সীকে এক হাত দিয়ে জাপটে ধরে বলল, আরে বোকা মেয়ে, চাচুকে কোথাও আটকে রাখিনি, তাকে হজ করতে পাঠানো হয়েছে বুঝলে। তো এই কথাটা আগে তাকে বললে কি হতো? কিছুক্ষণ নীরবতা পালনের পর রুদ্র জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার তো বড় কোনো বোনের
সম্ভাবনা ছিল না, তাহলে অহনা আপু কিভাবে? শ্রেয়সী মন খারাপ করলো তার বোনের কথা ভেবে। কত না কষ্ট করেছে তার বোন কয়েকটা বছর। আসলে আমার 4 বছর বয়সে 9 বছরের অহনা আপাইকে দত্তক নেয় বাবা মা, বুঝলেন? হ্যাঁ বুঝলাম। কথা সম্পূর্ণ করতে পারল না রুদ্র তার আগেই শ্রেয়সীর এক হাত টেনে তুলে গোল গোল করে ঘুরে এক যুবক বলল, ভাবি 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 কেমন আছেন? ভালো, কিন্তু আপনি কে? আরে সঞ্জয় বেটা, কবে আসলি? আর এখানে আবার তুই আমার লোকেশন ট্র্যাক করেছিস? শ্রেয়সী, মিট, হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড ইয়োর দুলাভাই। দুলাভাই মানে? তোমার আপার হাজব্যান্ড। বুকে আয় দোস্ত। সর ভাই, তুই আগে বল আমার শালিকার পিছনে তুই কি করেছিস? দাদুকে বলবো শালা বাটপার? শ্রেয়সী অবাক। আপা এসেছে? হ্যাঁ, সে তো তোমাকে সারপ্রাইজ দিবে তাই অস্থির। ওই তো অহনা। অনেকদিন পর দুবোন কাছাকাছি এসে মধুর আলিঙ্গন করলো। হঠাৎ বৃষ্টি শুরু হলো, যা এই আবহাওয়া কারো কাম্য নয়। সবাই দৌড়ে গাড়িতে বসলো। মাঝে কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। সেদিন অহনা আসার পর আবার পুনরায় ও তুলি বেগমের কাছে চট্টগ্রামে ফিরে গিয়েছিল। গতকাল দাদু সবগুলোকে টেনে এখানে এনেছে, অর্থাৎ শুভ্রতা মহলে। আরে বাড়িতে দুটো বিয়ে হচ্ছে, অথচ কোনো হইচই নেই, কিচ্ছুটি নেই। সবকটাকে যেন আমি শুভ্রতা মহলে হাজির দেখি। দাদুর পরিষ্কার আদেশ, বিয়ের আর মাত্র বাকি 8 দিন। আজ সাইমি, পিহু, আরাফাত, রাহুল, অহনা, সঞ্জয়, পিয়ম, আরশাদ, তুলি বেগম সকলে গিয়েছে শপিং করতে, কারণ আগামী পরশুই তারা রওনা দেবে কক্সবাজার, আর সেখানেই বিয়েটা হবে। 5টা দিন তারা সেখানেই কাটাবে। শ্রেয়সী যায়নি, তার মাথা ব্যথা, তাই রুদ্র যেতে নিষেধ করে দিয়েছে। দাদু রুদ্রকে সাফ জানিয়ে দিয়েছে, শ্রেয়সী দিদি ভাইকে এখানে এনেছে মানে এই নয় তুমি তার উপর জোর খাটাবে, সেখানে যা মন চায় তাই করবে। অন্তিকে এসেছিল ওরা শপিংয়ে যাওয়ার আগে। আসলে তাদের মাসখানেক পর একটা এক্সাম আছে, তারই কাগজপত্র জমা দিতে হবে ভার্সিটিতে। শ্রেয়সী বলেছিল তার কাছে দিয়ে যেতে, সে জমা দিয়ে দেবে। শ্রেয়সী বর্তমানে একটা ওয়াশরুমে গিয়েছে, তাই অন্তিকা চুপচাপ সোফায় বসে আছে। ও এলেই রওনা দিয়ে যাবে তার বাসায়। তাকে শপিংয়ে যেতে পিহু অনেক জোরাজুরি করেছিল, সে যায়নি। আসল কথা, যাওয়ার মতো মন মানসিকতা তার এই মুহূর্তে নেই। পরপর কলিং বেল বেজেই যাচ্ছে, কেউ দরজাটা খুলছে না কেন? আশ্চর্য, কেউ নেই। প্রচণ্ড বিরক্ত হলো অন্তিকা। কলিং বেল ধারীকেও বলিহারি, আক্কেল জ্ঞান নেই, এতবার কেউ বেল চাপে। সে নিজেই এগিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলে অন্তিকার সামনে তাকিয়ে দেখে কেউ নেই। ভারী অবাক কাণ্ড। সে যেই আবার দরজাটা লাগাতে যাবে, দেখলো নিচু হয়ে এক যুবক তার জুতোর ফিতে খুলছে। ভাবি, সবাই কি বেরিয়ে গেছে নাকি আছেই? আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াও না প্লিজ। অন্তিকা চলে আসতে যাবে, পুরুষালী কণ্ঠে পুনরায় চকিতে চাইল। অন্তিকা নিঃশব্দে তাকে ডাইনিং থেকে পানি এনে দিল। থ্যাংক ইউ। বা আরুষ তাড়াহুড়ো করে গ্লাসটা নিচ্ছিল, কিন্তু পুনরায় আবার অন্তিকার দিকে চাইল তীক্ষ্ণ দৃষ্টিতে। সরি, আপনি কে? আপনার ভাবিটা কে? শ্রেয়সী ভাবি? আমি তার বান্ধবী। ও বেআইন সাহেব? না। আরে আরুষ, কখন এলে? ওদের কথার মাঝে শ্রেয়সী নেমে এলো। আরুষ প্রত্যুত্তর করলো, এই তো মাত্র ভাবি এসে বেআইন সাহেবের হাতে পানি খেলাম, মন্দ নহে। তোর কি হয় শ্রেয়সী? দেওর। কেমন? আরে কেমন আবার আপন। কিন্তু কিভাবে? সে হোক যা খুশি। আমি আজ যাচ্ছি শ্রেয়সী, বাড়িতে অনেক কাজ আছে। থাক তাহলে। তুই তাহলে আমার বিয়েতে আমাদের সাথে কক্সবাজার যাচ্ছিস না, তাই তো? শ্রেয়সী গম্ভীর মুখে প্রশ্ন করলো। হ্যাঁ। অন্তিকা চলে যেতে নিতে শ্রেয়সী আবার তাকে থামিয়ে দিল। দাঁড়া। শ্রেয়সী এগিয়ে গেল অন্তিকার দিকে, ওর হাতের কবজি ধরে টেনে বসালো সোফায়। একটা সিরিঞ্জ নিয়ে এলো নিজ রুম হতে। তোর ব্লাড স্যাম্পল লাগবে অন্তিকা, দরকার আছে। কোনো প্রশ্ন নয়। শ্রেয়সী ব্লাড নেওয়া শেষে অন্তিকাকে বলল, এবার তুই যেখানে খুশি যা, শুধু পরশুর জন্য নিজের লাগেজটা গুছিয়ে রাখিস। অন্তিকা তাজ্জব বনে শুভ্রতা মহল ছেড়ে বেরিয়ে এলো। এসেছিল কেন আর ঘটে গেলই বা কত কাণ্ড। পরদিন সন্ধ্যার পর অন্তিকা নিজের রুমে বসে বই নিয়ে ঘাটাঘাটি করছিল। তখনই তাদের বাড়িতে প্রাইভেট কারের শব্দ পেল। কে হঠাৎ করে আসবে, তাও এই সন্ধ্যাবেলা। কলিং বেল বাজতেই অন্তিকার বাবা বললেন, দেখ তো কে এসেছে বাবলুর মা। হ্যাঁ, সেই আমিই তো সারাদিন তোমাদের ফরমায়েশ খাটি
আর নবাবের বেটি পড়াশোনা করুক। বলতে বলতেই অন্তিকার মা নামক মহিলার দরজা খুলে সে অবাক হয়ে তাকিয়ে রইল রুদ্র ও তার অ্যাসিস্ট্যান্টকে দেখে। অন্তিকার বাবাও এগিয়ে গেলেন। কে এসেছে? বাবলুর মা। এ কি, আপনারা ভেতরে আসুন আসুন। আরে বাবলুর মা, ওদের দাঁড় করিয়ে রেখেছো কেন? নিয়ে বসাও। রুদ্র গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমরা বসতে আসিনি, আপনাদের বোঝা কমাতে এসেছি। অন্তিকা কই, ওকে ডাকুন। কথার আভাস পেয়ে অন্তিকাও বেরিয়ে এলো। সেও অবাক হলো এই অসময়ে রুদ্র আর আরশাদকে দেখে। এ কি ভাইয়া, আপনারা? রুদ্র মুচকি হেসে অন্তিকার দিকে এগিয়ে গেল, ওর মাথায় হাত বুলিয়ে বলল, বোনকে একেবারে নিতে এলাম। যাও, নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে এসো। আরশাদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার ছোট বোনটার দিকে। কত বড় হয়ে গেছে বোনটা তার, ঠিক তার সমান হবে প্রায় লম্বায়। তার চোখ ছলছল। হঠাৎ খুঁজে পাওয়া প্রিয় কিছু জিনিসের সঙ্গে অনুভূতি ঠিক কীভাবে প্রকাশ করবে তা এই মুহূর্তে বুঝতে কষ্ট হচ্ছে আরশাদের। অন্তিকা রুদ্রের কথা কিছুই বুঝলো না, বোঝারও কথাও নয়। ভাইয়া কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। কক্সবাজার যাওয়ার কথা বলেছেন নিশ্চয়? আমি তো শ্রেয়সীকে কাল বলে এসেছিলাম আমি যেতে পারবো না। রুদ্র চোখ গরম করে অন্তিকার দিকে তাকালো। কি বলেছি তোমাকে আমি? বলেছি ব্যাগ গুছিয়ে বেরিয়ে এসো। আজ থেকে আরশাদ তোমার ভাই, আমি তোমার বড় ভাই। কথাটা মাথায় ঢুকলো? তুমি আর এই বাড়িতে থাকছো না, আমাদের সঙ্গে আমাদের শুভ্রতা মহলে থাকবে। কথা পরিষ্কার? কিন্তু অন্তিকা, এবার কিন্তু তুমি বেশি কথা বলছো। বড় ভাইয়ের সঙ্গে এত তর্ক কিন্তু আমার পছন্দ নয়। যাও, যেটা বলেছি করো। অন্তিকা পুতুলের মতো নিজের ব্যাগ গুছিয়ে বেরিয়ে এলো। তার মাঝে এই মুহূর্তে কোনো অনুভূতি কাজ করছে না। মস্তিষ্ক ঠিকঠাক কিছু ঠাওর করতে পারছে না তার। শেষবারের মতো নিজের মা বাবা নামক মানুষ দুটোর দিকে চাইল অন্তিকা। মা নামক মহিলা তো মুখ ঘুরিয়েই আছে, বাবা তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আরশাদ, নিয়ে যাও নিজের বোনকে। অন্তিকা চকিতে আরশাদের দিকে চাইল, মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরোলো, ভাইয়া। অন্তিকারই একটি শব্দ ভাই, যারা সকল জট খুলে দিল মস্তিষ্কের। পিপাসিত হৃদয় আরও পিপাসিত হলো এক টুকরো স্নেহের আশায়। অন্তিকা এক প্রকার ঝাঁপিয়ে পড়ল আরশাদের বুকে, যেন কতদিনে পিপাসিত বুকে আরশাদের পানির ছিটা পড়ল। আরশাদ স্নেহ মাখা হাত রাখল নিজের বোনের মাথায়, হাত বুলিয়ে দিল পরম আদরে। অন্তিকা যেন কতগুলো বছর পর নিজের কষ্ট বিসর্জন দেওয়ার মতো একটা বুক পেল, ছায়া পেল। আরশাদ অন্তিকার হাত ধরে নিয়ে চলল। চল অয়ন্তিকা, আজ থেকে তোর নতুন গন্তব্য। অন্তিকা শেষবারের মতো একবার পুরো বাড়িটা দেখে নিল। শত হোক কতগুলো বছর এখানে কাটিয়েছে। তাকালো নিজের মা বাবা নামক মানুষ দুটোর দিকেও। তারপর বেরিয়ে গেল নিঃশব্দে। রুদ্র বেরিয়ে আসার আগে অন্তিকার মা বাবা নামক মানুষ দুটোকে বলে এলো রসাত্মক ভঙ্গিতে, তো আপনাদের আপদকে নিয়ে যাচ্ছি, আর কোনো চিন্তা নেই। তাকে নিয়ে টেনশনও করতে হবে না বিয়ের, না খাওয়া পড়ার। অন্তিকা আজ থেকে আরশাদ আর রুদ্র প্রতাপ চৌধুরীর বোন। শব্দ করে রুদ্র টেবিলে খাম ফেলল। এর মধ্যে টাকা আছে। যত টাকা দিয়ে অন্তিকাকে দত্তক নিয়েছিলেন তার চেয়ে কয়েক গুণ বেশি আছে, মিলিয়ে নেবেন। গুড বাই। রুদ্র নিজের স্টাইলে বেরিয়ে এলো সে বাড়ি হতে। ওরা বেরিয়ে যেতেই অন্তিকার মা নামক মহিলা টাকা গুনতে গুনতে বসলো। ওই যে কথায় আছে না, কিছু কিছু মানুষ কখনো শুধরায় না, লোভ তাদের বশ করে রাখে। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের কাছে প্রয়োজন ফুরিয়ে গেলে সে জিনিস বা বস্তুটারও অস্তিত্ব তাদের কাছে ফিকে হয়ে যায়। বস্তুটার যত্ন করা তাদের কাছে অহেতুক মনে হয়। তাদের যখন অন্তিকাকে প্রয়োজন ছিল যত্ন নিয়েছে, এখন প্রয়োজন শেষ, তার মূল্যও শেষ। প্রয়োজন ছিল দত্তক নিয়েছিল যে আরেকটা সন্তান হলো, অমনি তার মূল্য কমে গেল। মানুষের কর্মকাণ্ড সত্যি ভারী আশ্চর্যজনক। ঠিক যেমন গোয়ালের গরু দুধ দিলে তাকে বিক্রি করতে দাম বেশি, কিন্তু একই গরু দুধ ফুরালে বাজারে তার দাম কমে যাবে সর্বনিম্নে। কিন্তু দিন তো বদলায়, সময় বদলায়, পরিস্থিতি বদলায়। ঠিক তেমনই আজ অন্তিকার ভাগ্যের লিখনও বদলালো। অন্তিকাকে নিয়ে যখন রুদ্র আর আরশাদ শুভ্রতা মহলে পৌঁছলো, সবাই হই হই শুরু করে দিল, যেন সবাই অন্তিকার অপেক্ষায় ছিল। আসলে তো এতক্ষণ সবাই অন্তিকারই অপেক্ষায় ছিল। শ্রেয়সীকে যখন খবর দেওয়া হলো আরশাদ আর অন্তিকার ডিএনএ ম্যাচ করে গেছে,
তখন থেকেই সবাই হইচই শুরু করেছে। অন্তিকাকে তো আনতে সবাই যেতে চেয়েছিল, ওমর চৌধুরী নিষেধ করলেন, এতে বেচারি অন্তিকা বেশি ঘাবড়ে যেতে পারে। সাইমি দৌড়ে গিয়ে অন্তিকাকে জড়িয়ে ধরলো। আরে ননদিনী যে, আমার খাবারে ভাগ বসাতে ঠিক চলে এসেছে, দেখেছিস তোরা? সাইমি নাটকীয় ভঙ্গিমায় আবার বলল, ভেবেছিলাম জামাইয়ের কোনো বোন টোন নেই, একটু শান্তি। না, তুই আর শান্তি দিলি না অন্তিকা। যাক, ভালোই হলো দুইজন কনে। আমি আর অহনাদি তোর সব গোছাতেই হিমশিম খেতাম, তুই এসেছিস, এবার একটু হলো কাজ থেকে রেহাই পাবো। তুলি বেগম অন্তিকাকে ধরে সোফায় বসালো। বসো মা, তুমি এখানে বসো, নিশ্চয়ই ক্ষুধা লেগেছে তোমার, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। অন্তিকা সবার এত এত ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত, তার চোখ থেকে আজ সুখের অশ্রুগুলো নামতেই চাইছে না। 3-4 দিন আগের ঘটনা। রুদ্র শ্রেয়সীর প্রতি প্রচণ্ড সেন্সিটিভ। শ্রেয়সী কার সঙ্গে মিশছে বসছে, সে লোকটা ভালো কি খারাপ সব রুদ্রের জানা চাই। তাই শ্রেয়সীর সকল ফ্রেন্ড সার্কেলের বিষয়ে খোঁজ নিতে পাঠানো হয়েছিল একজনকে। আর তখনই অন্তিকাকে তার মা বাবা দত্তক দেওয়ার বিষয়টি রুদ্রর সামনে আসে। একইভাবে যেহেতু আশাদের বোনকেও দত্তক দেওয়া হয়েছিল, রুদ্রর কিছুটা সন্দেহ হয়। বয়সও অন্তিকার আশাদের বোনের সমান প্রায়, তাই শিওর হওয়ার জন্য রুদ্র শ্রেয়সীকে বিষয়টা জানায় এবং দায়িত্ব দেয় অন্তিকার ব্লাড স্যাম্পল কালেক্ট করতে। আর তাই কাল শ্রেয়সী অন্তিকার থেকে ব্লাড স্যাম্পল নিয়েছিল, আর তার ফলাফল আজ সন্ধ্যায় জানতে পেরে সঙ্গে সঙ্গে যায় অন্তিকাকে নিয়ে আসতে সুব্রতা মহলে, এক ভাইয়ের সাথে তার বোনকে মিলিয়ে দিতে। একজন হারানো ভাই বোনের ফিরিয়ে পাওয়ার সান্নিধ্য যে কতটা মধুর সেটা শুধু তারাই জানে। সবার আড়ালে রুদ্র শ্রেয়সীর দিকে চাইল, তার চোখে মুখে করুণ আকুতি, রুমে যাওয়ার আর্জি। শ্রেয়সী তা যেন দেখেও না দেখার ভান ধরল। রুদ্র এবার মেসেজ পাঠালো, রুমে আসো একটু বউ প্লিজ। শ্রেয়সী সেটা খুব সাবধানে রুদ্রর সামনেই ইগনোর করলো। রুদ্র করুণ চোখে শুধু তার পাষণ্ড বউয়ের দিকে তাকিয়ে থাকলো। দাদু বললেন, কাল সকাল সকাল বেরিয়ে পড়বে, তোমরা সবাই গিয়ে শুয়ে পড়ো, রাত তো কম হলো না। এক পর্যায়ে শ্রেয়সীর পাত্তা না পেয়ে রুদ্র হন হন করে চলল নিজের রুমের দিকে। সকলে বুঝতে পারলো তার রাগের পারদ, কিন্তু তার কারণ বুঝতে পারলো না ঠিক। পিয়ম নিজের রুমে বসেই রাগে গজগজ করছে আর পায়চারি করছে। পিহু তাকে সমানে ইগনোর করছে। বিয়ের খবর শুনবার পর থেকে মেয়েটার পাত্তাই পাওয়া যাচ্ছে না। কাল শপিং মলেও তাকে সম্পূর্ণ ইগনোর করে যাচ্ছে। বেয়াদব হচ্ছে পুচকে মেয়েটা দিন দিন। আরুষ নিজের কাঁথার নিচ থেকে মাথা বের করে রসিয়ে রসিয়ে বলল, কিরা ভাই, ঘুমাবা নাকি? কাল তো কক্সবাজারে যাচ্ছি, তারপর তোমার প্রিয়তমার সাথে না হয় কথা বলো। এখন লাইট অফ করে ঘুমাও না ভাই প্লিজ। চুপ শালা, তুই ঘুমা। আরুষ পুনরায় কাঁথা মুড়ি দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। হায় রে, জীবন নিজের ভালোবাসার মানুষের বিয়ে নিজে দাঁড়িয়ে থেকে দিতে হবে। আহা, তার চেয়ে সুখী কেউ কি আছে বলো? সকাল 7টা, শুভ্রতা মহলের সামনে দাঁড়িয়ে আছে লাল সাদা মিশেলের একটি বাস। সবাই ঠিক করেছে তারা গাড়িতে নয় বাসে করে যাবে। রুদ্র এদের কার্যকলাপে বিরক্ত, তবুও শুধুমাত্র নিজের আর বোনের বিয়ে বলে দাঁতে দাঁত চেপে সবার সব আবদার পূরণ করছে। তার উপর তার ঘাড়ের ওপর বসে আছেন না ওমর চৌধুরী। রুদ্র তাড়া দিল সকলকে বেরোনোর জন্য, কিন্তু কিসের কি কারো বের হওয়ার নামই নেই। পিয়ম শুধু পায়চারি করছে। আরুষ বলল, আরে মেয়ে মানুষের টাইম একটু বেশি লাগে। সঞ্জয় বলল, আরে ভাই আর বলো না, আমার বউয়ের তো মেকআপ লাগে ঘন্টা খানেকে। আরুষ বুকে হাত চাপলো, নাটকীয় ভঙ্গিতে বলল, ভাগ্যিস ভাই বিয়েটা এখনো করিনি, বেঁচে গেছে। রুদ্র আরুষের পায়ে কিক মেরে বলল, তোমার জন্য শীঘ্রই মেয়ে খুঁজছি, দাঁড়াও। শ্রেয়সী, পিহু, অহনা, অন্তিকা, সাইমি, তুলি বেগম এবং তার এক আত্মীয় খালা বেরিয়ে এলো তখনই। আরুষ চিল্লিয়ে উঠল, আরে ভাই, ওই তো তোমাদের বউয়েরা চলে এসেছে। পিয়ম ওর মাথায় টোকা দিল, বউয়েরা নয় হারামি, একটাই বউ। ওই তো একই তো হলো। রুদ্র পিয়ম ভেবেছিল বাসে যেহেতু যাচ্ছে একসঙ্গে একটু তাদের রানী সাহেবার সাথে বসে যেতে পারবে, কিন্তু তা আর হলো কই। ম্যাডামরা আগে আগে সিট বুকিং করে ফেলেছে। শ্রেয়সী বসেছে সাইমির সঙ্গে, পিওর সঙ্গে অহনা। তুলি বেগম বসেছেন তার এক আত্মীয় খালার সঙ্গে, সব সিট বুকিং। ছেলেরা আর কোথায় বসবে তারাও ভাগাভাগি করে বসে পড়ল। পিয়ম আর রুদ্র বসলো এক সিটে, সঞ্জয় আর দাদু বসলেন একসঙ্গে। আরুষ খুঁজে খুঁজে দেখলো অন্তিকা একা বসেছে, সে সেদিকে এগিয়ে গেল। আমি কি এখানে বসতে পারি বেআইন সাহেবা? অন্তিকা থতমত খেলো, কি বলবে বুঝতে পারলো না। আরুষ তার প্রশ্নের ধারও ধারল না, ঠাস করে বসে পড়লো অন্তিকার পাশের সিটেই। ড্রাইভার বাস ছেড়ে দিল, শুধু
হলো দীর্ঘতম যাত্রা। লাল সাদা মিশেলের বাসটি চলতে শুরু করলো বিশাল সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে। তারা কক্সবাজার ইনানি বিচ সংলগ্ন সি পার্ল বিচ রিসোর্টে উঠবে। রিসোর্টটি বিশাল, সব সুবিধা আছে সেখানে। সুইমিং পুল, খেলাধুলার জায়গা, বিভিন্ন ধরনের ফ্যামিলি ফাংশনের জন্য রয়েছে চমৎকার আয়োজন। বিয়ের অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। তাছাড়া এর বিশেষত্ব হলো রিসোর্ট থেকেই একদম সুন্দরভাবে সমুদ্র সৈকত দেখা যায়। এক পাশে সমুদ্র সৈকত দেখার সুবিধা, অপর পাশে পাহাড়। এছাড়া আর কি লাগে? প্রকৃতির সকল অপরূপ সৌন্দর্য আমাদের হৃদয়কে পুলকিত করে। প্রকৃতির সকল বিস্ময়কর নান্দনিক দৃশ্য আমাদের হতবাক করে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করেই দূর দূরান্ত থেকে মনুষ্য জাতি ছুটে আসে প্রকৃতিকে উপভোগ করতে। সমুদ্র সৈকত নাম শুনলে প্রথমে যে বিষয়টি আমাদের মস্তিষ্কের প্রতিটি নিউরনে খেলে যায় তা হচ্ছে সমুদ্রে থাকা বিশাল জলরাশির কথা। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে গভীর সমুদ্রের দিকে তাকালেই ইচ্ছে করে আমিও মিশে যাই না ওই জলরাশির মাঝে। খুব কি ক্ষতি হবে তাতে? মন বলে ক্ষতি তো হবেই বোকা মানব। ওই গভীর জলরাশির মাঝের জল খেতে খেতেই তো তুই ফুলে যাবি, বাঁচবি কিভাবে সেটা ভেবেছিস? এইসব আবেগ তোর ভালোবাসায় খাটাস, এই সমুদ্রে নয়, বুঝেছিস? কল্পনায় সবই ভালো লাগে। তোর কাজ সমুদ্রে আসবি, জলে নিজেকে ভেজাবি, উপভোগ করবি সমুদ্রের কলকল জলরাশির শব্দের, তাতেই তো জীবন সুন্দর। এভাবেই তো মিশে যাওয়া যায় শত সহস্রবার, হাজারবার শরীর ভিজবে, সঙ্গে মনের দুঃখ আনন্দ সব কিছু সমুদ্রের কাছে বিসর্জন দিবে অবলীলায়। সন্ধ্যার রূপালী আলোয় যদি সমুদ্রের হাওয়ার সঙ্গে তার উত্তাল ঢেউ হৃদয় লাগানো যায়, তবে মনে হবে আমি তো চিরসুখী মানুষটি পৃথিবীর বুকে। আচ্ছা, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস টেনে সমুদ্রের গন্ধ নেওয়া যায় কি? হ্যাঁ যায় তো, শুধু কবিদের কাছেই। মনুষ্য জাতি চোখ বন্ধ করে গন্ধ নিলে নাকে শুধু বালির গন্ধ ও চারপাশের উটকো গন্ধ ছাড়া তো কিছুই পাওয়া যায় না। তবুও তাতে কেন আমরা আলাদা একটা প্রশান্তি পাই, উপভোগ করতে চাই। কবিরাই কেন সমুদ্রের ওই মিষ্টি গন্ধ উপভোগ করবে? আমরাও তো করতে পারি। আমাদের বোকা মন জিজ্ঞেস করবে কিভাবে, আমরাই তো কবি নই। কেন পারবো না? কেন আমরাও তো কবি হয়ে যাই না কিছুক্ষণের জন্য? খুব কি ক্ষতি তাতে? না তো। তাহলে প্রত্যেকটা মানুষের মাঝেই একটা সুন্দর কবি সত্তা লুকানো থাকে, কিন্তু সবাই সেটা খুঁজে পায় না। আমাদের যত্ন করে সেই সত্তাকে খুঁজে নিতে হয়, যার জন্য প্রয়োজন একাগ্রতা, কাজের মগ্নতা, আত্মবিশ্বাস এবং পরিশ্রম। পৃথিবীর সকল কিছুকে সুন্দরভাবে দেখলেই তো তবেই তো তোমার কাছে পৃথিবী সুন্দর মনে হবে। অন্যথায় মনে হবে পৃথিবীর জীবনটা সত্যি অহেতুক। কিন্তু আমাদের তো অহেতুক ভাবলে চলবে না। উপভোগ করতে হবে পৃথিবীর সকল সৌন্দর্য, পালন করতে হবে সকলের নিজ নিজ ধর্মীয় নীতিমালা, অর্জন করতে হবে পর্যাপ্ত জ্ঞান, সংরক্ষণ করতে হবে আমাদের মনকে, হৃদয়কে নিজের আয়ত্তে আনতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে পুরো দেহকে। জার্নি ছোট্ট একটি শব্দ, মাত্র দুটো ব্যঞ্জন বর্ণের, কিন্তু এর গভীরতা বিশাল। 5-6 ঘন্টা জার্নি করে মোটেও সহজ কাজ নয়। একটানা এতটা সময় বসে থাকা, মাজা ব্যথা হবে, পিঠ ধরবে, একইভাবে মাথা এলিয়ে বসলে ঘাড় ব্যথা হবে। তার উপর পুরো জার্নিটা যদি একজন ব্যক্তি একা একা সাফার করে, তাহলে তার কাছে সেটা আরও যন্ত্রণাদায়ক, কারণ কথা বলার সঙ্গী নেই, না কেউ পরিচিত। আবার কারোর কাছে গাড়িতে বমি, মাথা ঘোরানো, আরও বিভিন্ন সমস্যা। কিন্তু একটা জার্নিতে যখন অনেকগুলো সদস্যের মিশেলে থাকে, তাহলে সেই জার্নি হয় উপভোগযোগ্য, চঞ্চল হয় সকলের চিত্ত। দীর্ঘ জার্নির পরে ওদের লাল সাদা মিশেলের বাসটি এসে থামলো সি পার্ল বিচ রিসোর্টের সামনে। সকলে একে একে বাস হতে নেমে পড়লো একে একে। অন্তিকার ঘুম এখনো ভাঙেনি, ধরতে গেলে পুরো পথই সে ঘুমিয়ে কাটিয়েছে। আরুষ অন্তিকাকে ডাকলো গম্ভীর কণ্ঠে, এই যে শুনছেন, এসে গিয়েছি, উঠুন। কিন্তু হায় আফসোস, আরুষের এমন গম্ভীর কণ্ঠের মিউ মিউ ডাক অন্তিকার কর্ণ অবধি পৌঁছালো না। সবাই বাস থেকে নেমে বেরিয়ে পড়েছে। অন্তিকাকে কি সে এভাবে রেখে যাবে? না, তা কি করে হয়? আরুষ এবার অন্তিকার ওড়নার একটি কোণা নিল হাতে, তারপর সেটা দিয়ে ধরে অন্তিকার বাহু ঝাঁকিয়ে দিয়ে তাকে ডেকে তুলল। কি করবে? একটা মেয়ে মানুষের গায়ে তো এভাবে অযাচিতভাবে হাত দেওয়া যায় না। মেয়ে মানুষ খুবই সেন্সিটিভ, তিলকে তাল বানাতে তাদের মুহূর্ত সময় লাগে না। তাই আরুষের মনে হয় সেফ থাকাই শ্রেয়। অন্তিকার হঠাৎ ঘুম ভাঙায় সে চমকে গেল কিছুটা। চমকিত স্বরে আরুষকে শুধালো, জি জি বলুন, কিছু বললেন? অন্তিকার প্রশ্নবোধক চাহনির দিকে তাকিয়ে আরুষ মুচকি হাসলো, প্রত্যুত্তরে বলল, জি না ম্যাডাম,
আপনায় কিছু বলবো না, কিন্তু বাস তার গন্তব্যে পৌঁছে গিয়েছে, সবাই নেমে পড়েছে। আপনিও যদি আপনার মূল্যবান ঘুম বাদ দিয়ে একটু নামতেন তাহলে খুব উপকৃত হতাম। আরুষের এভাবে বলায় অন্তিকা কিছুটা লজ্জা পেল। সে দুঃখিত বলে বাস হতে নেমে পড়লো। বাস থেকে বেরিয়ে দেখলো সবাই এখন রিসোর্টের ভেতরে ঢোকেনি, সবাই বাইরে থেকে রিসোর্টটা দেখছে। অন্তিকাও এগিয়ে গেল ওদের দিকে। আরুষ মাথা চুলকে বাস হতে নামলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে নামবে ভাব। রুদ্র সকলকে গভীর মুখে আদেশ দিল, সবাই ভিতরে চলো। আজ সবাই শুধু বিশ্রাম নেবে, কাল এবং পরশু ঘোরাঘুরি হবে। আজ রবিবার, কাল পরশু দুদিন ঘোরাঘুরি হবে। বুধবার মেহেন্দি, বৃহস্পতিবার গায়ে হলুদ এবং শুক্রবার বিয়ে, এবং পরদিন রেস্ট নিয়ে রবিবার আবার সকলে শুভ্রতা মহলে ফিরে যাবে। এটাই প্ল্যান। রুদ্র সারা রুমময় পায়চারি করছে অনবরত। তার বউ আজ মাসখানেক হতে চলল ঠিকভাবে কথা বলছে না তার সাথে। কেন এমন করছে সেটাও বলছে না। আসলে মেয়ে মানুষ মানেই ঝামেলা। ভ্যাত, গরম কড়াইয়ে তেলের মাঝে পানি দিলে যেমন ছ্যাঁত করে ওঠে, বর্তমানে রুদ্রর মন মেজাজের অবস্থাও খানিকটা তেমনই। সেদিন বউকে নিয়ে গিয়ে কত কষ্ট করে রাগ ভাঙালো, কিন্তু তার মাঝেই হাজির হলো তার বোন জামাই। শালার সময়টাই মাটি গেল। ভেবেছিল কতদিন পর বিদেশ থেকে এসে একটু বইয়ের আদর খাবে, তা না, এখানে বসে এখন এসির হাওয়া খাও। তার দাদু হয়েছে তার আরেক পথের কাটা। বুড়োটা হুট করে এমন দৃঢ় হলো কেন কে জানে। তার আদেশ শ্রেয়সীকে কোনো বিরক্ত করা যাবে না। ইস, বউটাকে বিরক্ত করতে পারবে না কেন রে? কেন রে শালা, তোর নিজের বউ তো নেই যে তাকে বিরক্ত করব। একটা দাদি থাকতো, না হয় তাকে বিরক্ত করা যেত। এইবারে ঢাকা ফিরেই বুড়োকে বিয়ে দিতে হবে। তারপর দাদিকে সরিয়ে রাখবে 1 মাস, তখন বুড়ো বুঝবে মজা। বউ ছাড়া থাকা কি ঝাল। আর শ্রেয়সীটাও তো তার নিজের বিয়ে করা বউ, তাই না? একটু কাছে টানতে পারবে না? এমন আলাদা রাখার মানেটা কি ভাই? কই আরশাদ আর সাইমিকে তো একই রুমে দিল, অথচ মাঝখান থেকে এই বিয়ে করে সে বঞ্চিত হচ্ছে বইয়ের আদর থেকে। আরুষ আর পিয়মকে দিয়েছে এক রুমে, অহনা আর সঞ্জয় এক রুমে, আর বুড়ো একা এক রুমে। তুলি বেগমকে দিয়েছে এক রুমে। পরশু ইমতিয়াজ মির্জা আসবেন, তুলি বেগমের আত্মীয় এক রুমে, আর মেয়ে 3 জনকে দিয়েছে এক রুমে। বুড়োর বুদ্ধি আছে মাথায়, ইচ্ছে করে এক রুম নিয়েছে মেয়েগুলোকে। কিন্তু বোনদের মাঝ থেকে শ্রেয়সীকে কি এখানে আনা কোনোভাবে সম্ভব? অসম্ভব। রুদ্র প্রচণ্ড বিরক্ত তার বুড়ো দাদুর উপর। বুড়ো বয়সে নিজে বিয়ে না করে সে রুদ্র রোম্যান্সে ব্যাগরা দিচ্ছে। তোমরাই বলো এটা কি সহ্য করা যায়? উফ উফ। রুদ্র পুরো রুমে চোখ বুলালো একবার। এই রিসোর্টের প্রত্যেকটা রুম একই ডিজাইনের সাজানো। রুমে এক পাশে আরামদায়ক বিছানা, বিশাল জানালা, ব্যালকনি, একটা আলমারি, টেবিল, শোপিস, টয়লেট, কিচেনও রয়েছে, কফি মেকার, সবই রয়েছে রুমে। অথচ তার বউটাই নেই রুমে। কেমন শূন্য শূন্য, নেই কোনো মেলি সুঘ্রাণ, শুদ্ধ শূন্যতা মোড়ায় চারিপাশ। সাইমি রুমে এসে ঠাস করে খাটে শুয়ে পড়েছে। আরশাদ ফ্রেশ হয়ে এসে চিল্লিয়ে উঠল, আরে আরে এই মেয়ে, করছো কি? এতটা পথ জার্নি করে এসে ফ্রেশ না হয়ে বিছানায় যাচ্ছ কেন? ভারী আজব মেয়ে তো। এই যে ফুটা ছাদ, আপনি বেশি কথা বলবেন না। আমি এখন ঘুমাবো, নো ডিস্টার্ব, ওকে? দেখাচ্ছি ঘুম তোমার, চুপ। আরশাদ এগিয়ে গিয়ে সাইমির কবজি ধরে টেনে নামালো তাকে খাট হতে। আরে কি করছেন কি? চুপ। আরশাদের চাপা ধমকে সাইমি কিছুটা চুপসে গেল যেন। আরশাদ সাইমিকে সোজা রুমে থাকা ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে আদেশ দিল, একদম ফ্রেশ হয়ে তারপর বের হবে। তোমার লাগেজ কোথায়? পোশাক পাল্টে বের হবে। এই অবস্থায় খবরদার বিছানায় যাবে না। আমার সাথে থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে মেয়ে, বুঝলে? সাইমি ভেঙচি কাটলো, ইস, আসছে আমার সাথে থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে, ঢং। সাইমির বিড়বিড়ানি মাঝেই আরশাদ তার মুখের ওপর প্লাজো আর কুর্তি ছুঁড়ে মারে। সাইমি সেগুলো নিজের মুখের ওপর থেকে সরিয়ে হতভম্ব কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঠাস করে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। আরশাদ সেদিকে একবার তাকিয়ে ল্যাপটপ নিয়ে নিজের কাজে মনোযোগ দিল। তাকে কালকে স্যারের সমস্ত শিডিউল চেক করতে হবে। রাত 10টা। শ্রেয়সী, পিহু, অন্তিকা এসে ফ্রেশ হয়ে সেই সন্ধ্যা থেকে ঘুমিয়েছিল এত সময়। অনবরত মুঠোফোনের মেসেজ কলের ভুম ভুম শব্দে গভীর তন্দ্রা ছুটে গেল শ্রেয়সী। তার পাশেই পিহু আর অন্তিকা ঘুমিয়ে আছে। শ্রেয়সী চেক করে দেখলো এটা পিহুর ফোন নয়, তারটা তো সে ব্যাগে হতেই বের করেনি। পিহু, কল ধর, বাইরে বের হ, কথা আছে তোর সাথে। কাছে আসিস না কেন? আমার উত্তর দে।
একবার কাছে পাই শুধু তোর সব জেদ বের করে ছাড়বো। তোর এই লিডারগিরি শুধু ভণ্ড ব্যবসায়ীদেরই দেখাস, আমাকে নয়। নিজ ভাইয়ের এমন অপ্রীতিকর মেসেজ দেখে কিছুটা বিব্রত বোধ করলো শ্রেয়সী। দ্রুত স্ক্রিনে টাচ করে আঙ্গুলের সাহায্যে ঠেলে সরিয়ে দিল ফোনের স্ক্রিনে ভেসে ওঠা মেসেজখানা। যতটুকু বুঝতে পারলেও তার মতো পিহও তার ভাইকে ইগনোর করছে। করুক, তাতে তার কি? যার যার পার্সোনাল ব্যাপার স্যাপার, তার কি করার। সাথে ভাইয়ের প্রতি কিছুটা মায়াও হলো, তাই শুধু পিহুকে জাগিয়ে দিয়ে বলল, এই পিহু ওঠ, তোর ফোন এসেছে, আরে ওঠ না। পিহু চোখ খুলে ফোন হাতে নিয়ে পিয়মের কল দেখে পুনরায় চোখ বুঝলো। তখন দরজায় ঠক ঠক শব্দ হলো। শ্রেয়সী উঠে গেল। দরজা খুলে দেখলো ওয়েটার দাঁড়িয়ে আছে খাবারের প্যাকেট হাতে নিয়ে। খাবারের কথা সে তো ভুলেই গিয়েছিল। দ্রুত খাবারগুলো নিয়ে ওয়েটারকে বিদায় দিল। খাবার নিয়ে এবারে দুটোকে ওঠার জন্য তাড়া দিল শ্রেয়সী। এই বদমাশের দল, খেয়ে দে তারপর আবার ঘুমাস, ওঠ ওঠ। সময় গড়িয়েছে আরও কিছুক্ষণ। বাতাসের ঝাপটায় রুমের পর্দাগুলো উঠছে এলোমেলো। ফ্রেশ হওয়ার পর থেকে সাইমি ঘুমিয়েই যাচ্ছে। মাঝে উঠে খেয়েও নিয়েছে মেয়েটা। আরশাদ তাকিয়ে আছে তার ঘুম পাগলি বইয়ের দিকে। কিছুক্ষণ আগে নিজ কাজ শেষে ল্যাপটপ টেবিলে রেখে উঠে এসেছে আরামদায়ক বিছানায়। কিভাবে মেয়েটা হঠাৎ তার জোড়া জীর্ণ জীবনে এসে সাজিয়ে দিল তার হৃদয়টাকে। সাইমি এভাবে তাকে ফাঁসিয়ে বিবাহ করবে আরশাদ তা কল্পনাও করেনি। প্রথমে আরশাদ কিছুটা বিরক্ত ছিল সাইমির উপর, কিন্তু পরে মেয়েটার বোকা বোকা আবার কখনো ব্যঙ্গার্থক কথার অভ্যস্ত হয়ে গিয়েছে, নিজেও বুঝতে পারেনি। আজ তাদের বিয়ের প্রায় 1.5 মাস তারা একসাথে ঘুমায়নি, আজ প্রথম। অথচ দেখো মেয়েটার কোনো ভাবান্তর আছে নাকি, দিব্যি ঘুমিয়ে আছে আরামে। সাইমির করা ছোট্ট ছোট্ট যত্নগুলো আরশাদ খুব উপভোগ করে। মুখেই শুধু মিছে রাগ দেখায় সাইমি। তারপর অন্তিকাকে খুঁজে পাওয়ার পর মনে হয় এখন তার পরিবার পরিপূর্ণ। মা বাবা নেই তো কি, সুব্রতা মহলের সকলেই তো তার একটা পরিবার। সাইমির এমন নিশ্চিন্তে ঘুম আরশাদের পছন্দ হলো না। তার ভেতরের পুরুষালী সত্তাগুলো যেন আন্দোলন শুরু করেছে বউকে কাছে টানার জন্য। পুরুষ মানুষের কোনো মেয়ের প্রতি অনুভূতি না থাকলে তার প্রতি কোনো আকর্ষণও কাজ করে না। একবার কারো উপর এই আকর্ষণ জন্ম নিলে তা ধারণ করে। যদি সে হয় নিজস্ব বউ। আরশাদের মাথায় দুষ্টু বুদ্ধি চাপলে সে সন্তর্পণে সাইমের কোমরে হাত দিয়ে তাকে নিজের গাঢ় বেষ্টনী দ্বারা আবদ্ধ করলো দৃঢ়ভাবে। সাইমি হঠাৎ চোখ খুলে আরশাদকে এমন তার দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা ভরকে গেল। সঙ্গে নিজেকে আরশাদের এতটা কাছে দেখে আরও চমকে গেল। সে তো কোণার দিকে শুয়েছিল, এখানে আসলো কিভাবে? সরতে চাইলো, পারল না। বুঝতে পারলো সে গভীরভাবে পুরুষালী বন্ধনে আবদ্ধ। আরশাদের অবাধ্য হাতের বিচরণে সাইমির গলা শুকিয়ে কাট। কিছু বলতে চাইলেও বের করতে পারল না কোনো শব্দ। আরশাদ সাইমির কানের কাছে ফিস করে বলল, ছোটাছুটি করে লাভ নেই মিসেস আরশাদ মুনতাহিল। এ বাঁধন সকলের আগে ছুটছে না, অধিকার খাটাচ্ছি বুঝলেন। আরশাদ সাইমিকে আরও একটু কাছে টেনে নিল নিবিড়ভাবে। মুহূর্তে সাইমি নিজ ওষ্ঠের তরল অনুভব করতে জমে গেল একদম। সেটে রইল আরশাদের বাহুবন্ধনীতে। কি ঘটেছে মস্তিষ্ক ঠাওর করতেই লজ্জায় রক্তিম হলো সাইমির ফর্সা মুখশ্রীখানা। আরশাদ তার লক্ষ্য করে মুচকি হাসল। পুনরায় ঘটল 2 জোড়া ঠোঁটের গভীর আলিঙ্গন। এই উপর যৌবনের সমাপ্তি ঘটতে চাই মিসেস আরশাদ, রাজি? আরশাদের এমন উদ্ধত্তপূর্ণ বাক্যের বিপরীত কোনো টু শব্দটি করল না সাইমি। শুধু মাথা নাড়িয়ে বোঝালো, আমার আরও সময় চাই বুঝলেন। ভোরের মিঠা রোদ গ্রাস করে নিয়েছে পুরো ধরণীকে। সমুদ্র সৈকতের তীরবর্তী রিসোর্ট হওয়ার দরুন বাতাসের ঝাপটা করুন। বাতাসের শোষর শব্দে জানালার পর্দাগুলো উঠছে ফোত ফোত করে। রুদ্র ফ্রেশ হয়ে মুখে মাস্ক পরে বেরোলো রুম হতে। সারা রাত তার ঘুম হয়নি। বইয়ের চিন্তায় মগ্ন ছিল মস্তিষ্ক প্রতিটি নিয়রণ। ঘুম এসেছিল কিনা তা ঠাওর করতে পারছে না মস্তিষ্ক। রুদ্র বের হয়ে আরশাদের দরজায় টোকা দিল। 7 সকালে ঘুমের ডিস্টার্ব করা বিরক্ত হলো আরশাদ। তবুও কিছু করার নেই, তার স্যার মেসেজ করেছে। বউয়ের কোল থেকে উঠে বাইরে বের হয়ে এসো, আরশাদ হাঁটতে যাব। ফোনের দিকে করুণ চোখে তাই চাইল আরশাদ। তার স্যার নিজে বউ পাচ্ছে না দেখে তাকেও একটু শান্তিতে ঘুমোতে দিচ্ছে না। এমন ঠোঁটকাটা কথাই বা কবে বলতে শিখল রুদ্র। আরশাদ একবার সায়মীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তাকে ছেড়ে কোনো রকমে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো রুম ছেড়ে।
শ্রেয়সীর ঘুম ছুটে গেল হঠাৎই, শত মোচড়ামুচড়ি করেও তার আর চোখে ঘুম ধরা দিল না শ্রেয়সীর। কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসলো, দেখলো তার বাহুর দুপাশে পিহু ও অন্তিকা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সে এক পল তাকিয়ে উঠে গেল সহসাই, ফ্রেশ হয়ে গায়ে ওড়না জড়ালো, এগিয়ে গেল কফি মেকারের দিকে। এই রিসোর্টে খুব ভালো সুবিধা, দেখো কি সুন্দর কফি মেকারও রয়েছে, কিচেনও রয়েছে। কফি হাতে শ্রেয়সী এগিয়ে গেল ব্যালকনির দিকে। শ্রেয়সী ব্যালকনি গ্রিলে ঠ্যাস দিয়ে দাঁড়ালো, ছোট্ট ছোট্ট চুমুকে শেষ করলো মগে জমানো জলকণাগুলো। তা শেষ হতেই ব্যালকনির পাশে রাখা টেবিলে রাখলো মগটা। চোখ বন্ধ করে উপভোগ করতে চাইলো এই স্নিগ্ধ সকালের মিষ্টি মিষ্টি গন্ধ। দুষ্টু বাতাসের ঝাপটা বাধা দিচ্ছিল নাকি তাতে। বাতাসের মিষ্টি সুর ভেসে যাচ্ছে শ্রেয়সীর কর্ণে, তার ছেড়ে দেওয়া চুলগুলো কানের পাশ হতে উড়ে নিয়ে যেতে যাচ্ছে, কিন্তু পারছে কই। আজ সমুদ্র সৈকতে যাবে তারা, সমুদ্রের স্বচ্ছ নীল পানিতে গা ভেজাবে অবলীলায়, ঢেউয়ের তোপে কিছুটা দূরে যাবে হঠাৎ, পানি দিয়ে খেলবে, ছোড়াছুড়ি, রোমাঞ্চকর মুহূর্ত ভাবলেই মনের কোণে উকি দেয় এক মুঠো সুখ। চোখ খুলে শ্রেয়সী নিচে তাকিয়ে দেখলো তার প্রাণপ্রিয় পুরুষটি হাঁটাহাঁটি করছে নিচ দিয়ে। তারা এই রিসোর্টের 3 তলায় উঠেছে। রুদ্র এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সুইমিং পুলের পাশে, তার পরনে কালো টি শার্ট, সঙ্গে কালো ট্রাউজার, মুখে মাস্ক আর চোখে চশমা। রোদ নেই অথচ পুরুষটির চশমা পরার কারণ শ্রেয়সীর মস্তিষ্কে খেলল না। কালো পোশাকে পুরুষটির ফর্সা গায়ে ফুটে আছে ঠিক যেন দুধের উপর কেউ কয়েক টুকরো কয়লা ফেলে দিয়েছে এমন। পুরুষটির থেকে চোখ সরিয়ে শ্রেয়সী আবার চোখ বুঝলো দুষ্টু বাতাসের ঝাপটায়। তার নিজস্ব পুরুষকে তো মন প্রাণ ভরে দেখা যাবে শত সহস্রবার। আপাতত এই পরিবেশটা উপভোগ করা যাক। রুদ্র হাঁটার মাঝেই থেমে গিয়ে কি ভেবে যেন উপরে তাকালো, দেখতে পেল শ্রেয়সী চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। বাতাসের তোপে তার বইয়ের ওড়নাখানা গা থেকে পড়ার জন্য ওত পেতে রয়েছে যেন। রুদ্র ভ্রু কুঁচকে ফেললো। রুদ্র দাঁড়িয়ে পড়ায় আরশদ দাঁড়িয়ে পড়লো তার স্যারকে থমকে উপরে তাকিয়ে থাকতে দেখে সেও তাকাতে চাইলো, কিন্তু তা আর পারলো কই। রুদ্র ঠাস করে তার ভোলা ভালা মুখখানা চেপে ধরলো নিচের দিকে, হুমকি দিল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।